আসসালামু আলাইকুম। মধ্যরাতে ম্যাজিক বাংলা টিভির সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়াম খান নয়নতারা। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান জানালেন আসিফ নজরুল। ৭১ জুলুমের পুনরাবৃত্তি ২৪-এ করেছে আওয়ামী লীগ জানালেন প্রেস সচিব। আগামীতে সার উৎপাদন বাড়বে জানালেন শিল্প উপদেষ্টা। ভারতে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড এবং শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলাব উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময়ের সভায় এ মন্তব্য করেন তিনি। সভার শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা সুস্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষের স্বার্থের ভিত্তিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব জাহিদ হোসেন, MRDI এর অ্যাডভাইজার শাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলর মোহাম্মদ ওয়াহিদ হোসেন NDC, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমান্ডার খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সাবেক সভাপতি এড আলিউর রহমান কাউসার প্রমুখ। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়কে দেশ গড়ার দ্বিতীয় সুযোগ বলে অভিহিত করেছেন তিনি। দেশবাসীর প্রতি এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থান। আসিফ নজরুল বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান। আমাদের তরুণরা, ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আইন উপদেষ্টা আরও বলেন, ১৯৭১ সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতা এবং একটা দলের ব্যর্থতার কারণে তা নষ্ট হতে বসেছিল। আজ কোনোভাবেই যেন সে ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার। এর আগে সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৭১-এর হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে ২৪-এ আওয়ামী লীগ। ৭১-এর সময়ে পাক হানাদার বাহিনী যেভাবে ধরে নিয়ে গেছে সেই একই পুনরাবৃত্তি জুলাইয়ে দেখা গেছে। শনিবারে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেছেন প্রেস সচিব। প্রেস সচিব বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এগিয়ে যাচ্ছে, এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। এর আগে সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। এই সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।
আগামীতে সার উৎপাদন বাড়বে, দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, তবে এই লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে। শনিবার দুপুর 12টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, দেশে গত 15.5 বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। গত 15.5 বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলার প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম ট্যারো জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভারিট নেশন তকমা বাতিল করলো ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। এতদিন সুইজারল্যান্ড ভারতকে এই সুবিধা দিয়ে আসছিল। বিশ্লেষকরা বলেছেন, সুইজারল্যান্ডের MFN বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রফতানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে। MFN এর ধারা অনুযায়ী ভারত ও তৃতীয় OECD দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালিটি বা প্রযুক্তি সেবার ফির উপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এক্ষেত্রে 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায়। এই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানির নেসলে একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত জানায়, ভারতীয় আয়কর আইনের ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈত কর নিরসন যুক্তি কার্যকর হবে না। দর্শক, এবার খেলার খবর। ওমানের মাস্কাট থেকে বাংলাদেশ পুরুষ হকি দল যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। পুরুষ হকির পর মাস্কাটে শুরু হয়েছে অনূর্ধ্ব 21 অনুযায়ী মহিলা এশিয়া কাপ। বাংলাদেশ নারী দলের হকি বিশ্বকাপ খেলার সুপ্ত বাসনা থাকলেও বাস্তবতার নিরিখে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। গ্রুপ পর্বের 4টি ম্যাচই হেরেছে বাংলাদেশ নারী দল। 4 ম্যাচের 40 গোল হজমের বিপরীতে বাংলাদেশ করেছিল মাত্র 2টি। 4 ম্যাচই হারায় বাংলাদেশকে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়। আজ সকালে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ 8-0 গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ মাত্র 1টি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও 2টি গোল করলে 3-0 ব্যবধান নিয়ে মধ্যবিরতিতে ফেরে দুই দল। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরও 2টি গোল করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে সবচেয়ে বেশি সংখ্যক 3 গোল করায় বাংলাদেশ 8-0 গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে। একাধিক গোলের পাশাপাশি সতীর্থদের গোলে সহায়তা করায় আইরিন রিয়া ম্যাচ সেরা হয়েছে। বাংলাদেশ নারী হকি দল প্রথমবার মহিলা জুনিয়র এশিয়া কাপ খেলল এবার। জুন মাসে সিঙ্গাপুরে AHF কাপে
রানার আপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপ খেলার সুযোগ পায়। ওমানের জুনিয়র নারী বিশ্বকাপ থেকে 4টি দল জুনিয়র নারী বিশ্বকাপ খেলবে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান জানালেন আসিফ নজরুল। ৭১ জুলুমের পুনরাবৃত্তি ২৪-এ করেছে আওয়ামী লীগ, জানালেন প্রেস সচিব। আগামীতে সার উৎপাদন বাড়বে জানালেন শিল্প উপদেষ্টা। ভারতে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড এবং শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।